দেখছিলাম আজকের কিছু সংবাদ। বাইরে থেকে বসে ষড়যন্ত্র কিভাবে হচ্ছে, দেশের কোর্ট বিল্ডিংয়ে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে, আমরা এখনও কিভাবে সজাগ। ইভেন বাংলাদেশ আর্মির ভিতরে যেই মহলটা এই কুখ্যাত মহিলার সাথে দীর্ঘ দশক সহযোগিতা করে গেছে, তাদেরও একটা অংশ এখনও কতটা সজাগ, কতটা সচেতন শেখ হাসিনা সরকারকে ফিরিয়ে আনার জন্য। আমরা যারা বাইরের খুব সেন্সিটিভ জায়গায় বসে দেখছি, বাংলার নিচে তোমরা যারা বসে আছো, তোমরা কতটুকু দেখছো আমি জানি না। ফিরে আসবো জেনারেল ওয়াকার সাহেবের কথায়। আগের কয়েকটা এপিসোডে আমি ওনার ব্যাপারে ভালো বলেছি, কখনো কখনো রাগ করে কথা বলেছি। আজকে আবার বলবো যে একটা মানুষের ক্ষমতা আছে অনেক কিছু পরিবর্তন করে ফেলার ইতিহাসের। উনি একা আর্মিতে থেকে কিছু সময় থাকে, আমার ব্যাটালিয়নে আমি একাই সব কিছু পারি না, আমার যারা অধীনস্থ আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যদি মেজরিটি আমার সাথে থাকে পরিবর্তন সম্ভব। তো উনি শেখ হাসিনার আত্মীয় হবার পরেও উনি যে বলিষ্ঠ ভূমিকাটা রেখেছে, নিঃসন্দেহে সেটা প্রশংসনীয়। একই সাথে আমার মতো কিছু লোক যারা খুব খুঁতখুঁতে স্বভাবে, যারা আমার রাজনীতি বুঝি না কিন্তু সহজভাবে সব কিছুটাকে দেখি, তাদের কাছে কিছু সহজ জিনিস মাঝে মধ্যে জটিল ইকুয়েশনে চলে আসে। মনের ভিতরে একটা ভয় থেকে যায় যে জনগণের চাপে উনি প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে সাহায্য করে আজকে এই যে কিছু কথা আমরা শুনছি, শেখ হাসিনা এবং তার ছেলে বাইরে থেকে বসে কিছু কথা বলছে, বড় হাস্যকর, টেকনিক্যালি বড় হাস্যকর। কারণ এদের তো অ্যাকচুয়ালি মুখের জায়গাটা ঠিক কোথায়, উপরে বা নিচে, আমরা এখনও জানি না। এত বছরে এত দশকে তো আমরা বুঝতে পারিনি। যাই হোক, তো যারা নিজেরা অন্যায় করে ক্ষমতায় বসে থেকে আর্মিদের একটা দুষ্ট মহলকে সাথে রেখে সমস্ত বাংলাদেশের বিনিয়োগ ব্যবস্থাগুলোর ভিতরে, ব্যবসা বাণিজ্যের ভিতরে আর্মিদেরকে ঢুকিয়ে দিয়েছিল একটাই কারণে, কন্ট্রোল করার নামে তাদেরকে একটা পার্সেন্টেজ শেয়ার দেওয়া হতো, সেটা এভরিবডি নোজ। এখন খুব স্বাভাবিক, আর্মি বলে কোনো কথা না, আমাকেও যদি এরকম ফ্রি বসিয়ে বসিয়ে পয়সা দিত আমিও বলতাম আমার নেত্রী মহান, এটা তার দোষের তো কিছু নেই। এই জন্যই বলে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি দেব। তো এই ভদ্র মহিলাকে মা হিসাবে আমরা মূল্যায়ন করার পরে মা আমাদেরকে বাস দিয়ে দিয়েছে, মা শিখিয়ে দিয়েছে যে বাবা তোমরা বেশ্যা দালাল কিভাবে হতে হয় সেটা শিখে নাও। যেই মহিলার মুখে তার স্বামীর নাম কোনোদিন আমরা শুনলাম না, ছেলের মুখে তার বাবার নাম শুনলাম না, মেয়ের মুখে বাবার নাম শুনলাম না, বাবা এত বড় নাম করা ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুর এত কাছের মানুষ, শুধু ওটা বাদ দাও, ওনার যে নিজস্ব পরিচয় সেটাই তো বিশাল আকাশচুম্বী একটা বড় ব্যাপার, তাই না? তো সেই লোকটার কোনো কিছু আমরা এত বছর দেখিনি, অথচ উনি মেয়ে হিসাবে আমার বাবা, একজনের আছে বিএনপির আছে আমার স্বামী, আওয়ামী লীগের আছে আমার বাবা। এই জন্যই গতকাল বলছিলাম এই মা বুবুদের খপ্পর থেকে বেরিয়ে আসো, এবার একটু পুরুষ হও। দেশ তো প্রায় 2 দশকের বেশি, মানে আমি মহিলাকে অবমূল্যায়ন করছি না, আমি সেই সূত্রে বলছি, মানে এই জাতীয় মহিলা। তো একটু পুরুষ হওয়ার সময় এসছে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও। আমি বারবার বলছি, আমি যে ষড়যন্ত্রটা বাইরে থেকে দেখতে পাচ্ছি, আমরা যারা গুটি কয়েক মানুষ খুব স্পর্শকাতর কিছু জায়গায় আছে, আমরা দেখছি তোমাদের বাংলার আকাশে এখনও পরিষ্কার না। এটা যদি তোমরা দ্রুত হ্যান্ডেল করতে না পারো, এই যে অসৎ মা আর ছেলে, বড় কুলাঙ্গার এরা, লজ্জা, আসলে একটু কথা বলি, আমি লজ্জা বলি, আসলে এদের কোনো লজ্জা আছে বলে আমার মনে হয় না। শেখ সাহেবের বীর্য থেকে এরকম খানকি স্বভাবের একটা মেয়ে কী করে জন্ম নিল আমি সেটাও বুঝতে পারি না। আর এই ওয়াজেদ মিয়ার মতো একটা ভালো ঘরের, মানে এত সুন্দর রক্ত, তার বীর্য থেকে এরকম একটা খানকা কিভাবে পয়দা হলো? অবশ্য হ্যাঁ, শেখ হাসিনার গর্ভ থেকে খানকাই পয়দা হবে, এটা খুব স্বাভাবিক কথা। তো লজ্জা শরম তো কিছু এদের নাই। দুদিন আগে কি বলছিল সবাই তো দেখেছি আমরা, মা আর ফিরবেন না, আওয়ামী লীগের কী হবে আমরা জানি না। অর্থাৎ আওয়ামী লীগকে जो करने का है वो तो कर दिया हम लोगों ने, यूज़ करने का है, बंगाल का लड़के को जो करने का है कर दिया, हम अभी इंडिया में बैठेंगे। বেটি তো অলরেডি দিল্লিতে আছেই বসা, হয়তো একটা জামাইবাবু নিয়েছে দিল্লির কোনো আগারওয়াল হতে পারে, আই ডোন্ট নো, আই এম সরি ফর দ্যাট, রাগের মাথায় বলছি। তো বাংলাদেশের ছেলেগুলো
এই যে মা মা মার বুবু বুবু, আচ্ছা আরেকটা কথা বলি, খালেদা জিয়া অসুস্থ একজন বয়োজ্যেষ্ঠ নেত্রী, আমি সম্মান করি ওনাকে, কারণ উনি তো আর পালিয়ে যায়নি দেশ থেকে, কষ্ট করেছে, নির্যাতন সহ্য করেছে। কিন্তু ওনাকে বেরিয়ে আসার পরে ওই দেখলাম ওই যে বুড়ো শিয়াল মির্জা ফখরুল ফুলের একটা তোড়া নিয়ে যে ক্যামেরার দিকে তাকিয়ে উনি একটা ধন ছিঁড়ছেন, ওরকম একটা ছবি উঠালো পেপারে, আর খালেদা জিয়া বক্তৃতা দিলেন, যুবদল ছাত্রদলকে কী করতে হবে দিক নির্দেশনা দিলেন। লজ্জা আসলে কোথায় রাখবো আমরা? এরা নাকি রাজনীতি করে। যাই হোক, দ্রুত সংক্ষিপ্ত করে ফেলো তোমরা। দেশে যেই ক্রিমিনালগুলো ধরা পড়েছে এদের বিচার ব্যবস্থা শুরু করে দাও, বাইরে যেগুলো পালিয়ে গেছে, স্পেশালি মেনশন দুটো নেম, কাদের, কামাল আর ওই যে দাড়িওয়ালা, ও শালাকে তো জুতা দিয়ে মারতে মারতে জিজ্ঞেস করতে হবে, যায় খানকির ছাওয়াল, তোকে তোর নাম দরবেশ কে রেখেছিল রে? ওই মাদাচ্চোরটা কে তোকে যে প্রথম দরবেশ নাম উপাধি দিয়েছিল? জুতা দিয়ে মারবা দুই গালে, দাড়িগুলো চেঁচে দিবা, তারপর ওকে জিজ্ঞেস করবা যে কি কি করেছিস বল দেখি। আরও কিছু ক্রিমিনাল আছে তোমার, ওই যে শিল্প গোষ্ঠীর নামে যে ক্রিমিনালগুলা, বসুন্ধরা, বি কেয়ারফুল, এ বড় হারামির বাচ্চা, এই বসুন্ধরা আছে, মোমেন আছে, একটা কনস্ট্রাকশনের সমস্ত জায়গায় মোমেন গ্রুপ, মোমেন না মোমেন গ্রুপ জানি। তারপরে তোমার ওদিকে রয়ে গেছে ওই যে আরেক বিশাল বড় শোর এসালম আছে, সামিট, আরও কয়েকটা গ্রুপ আছে। এদেরকে ধরে বসো, এদের সব পুঙ্খানু চেক করো, তাদের ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে, কোত্থেকে কত টাকা আসে, কত টাকা যায়, বাইরে কোথায় গেছে, পুরো অডিটটা একটু করাও। তবে কামাল, কাদের আর ওই যে সালমান এফ রহমান, এদের তিনটেকে খুব দ্রুত ধরে বের করে নিয়ে আসো, বিচার ব্যবস্থাটা শুরু করো। আর হাসিনার ছেলেকে 2000 বছরের জন্য তাদের এই মন্ত্রী আমলা টামলা যেগুলো আছে, ওই যে আরেক শুয়োরের বাচ্চা, কালো দেখতে, কুকুরের মতো চেহারা, কি জানি নাম, বিচারপতি ছিল নাকি, মানিক, ও শুয়োরের বাচ্চাকে লাথাতে জেলের ভিতরে নিয়ে ঢোকাও। আরও এরকম কিছু কুলাঙ্গার বসে আছে বাইরে, সচিবালয়ে বসে আছে কিছু জানোয়ারের বাচ্চা, এদেরকে ধরো। আর বারবার বলছি ওয়াকার সাহেবকে বলো যে ওয়াকার সাহেব ডিজিএফআই যেই সেলটা এত বছর ধরে মানুষ মেরেছে তাদেরকে ক্লোজ করো, ফাঁসি দাও, ফায়ারিং স্কোয়াডে দাও, যেটাই করো দ্রুত করো, বাংলা পরিষ্কার করো। বাংলা যদি তোমরা এবার পরিষ্কার করতে না পারো তোমরা বিপদে পড়ে যাবে। দেখো, ফ্যাসিবাদী সরকার উৎখাত করার পরে কিছুদিন ফ্যাসিবাদী আচরণ করতে হয়, এটা কোনো দোষের না। জাতি গড়তে গেলে রক্ত দিতে হয়, কিছু করার নেই। আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করছি না রক্তের জন্য, নো, সরি ফর দ্যাট। আমি বলছি শুধু খারাপ যে লোকগুলো প্রমাণিত, এদেরকে দ্রুত বিদায় করো। হয় 2-4 হাজার বছরের জন্য ভিতরে ভরে দাও, আর নইলে বলো যে আল্লাহর পেয়ারা হয়ে যাও, যেভাবে তোমরা অনেককে আল্লাহর পেয়ারা করেছো। কারণ অ্যাটলিস্ট আর কিছু না হোক, 15 বছর ধরে তারা যে হত্যাগুলো করে এসছে ওগুলোর বিচারও যদি করো তোমরা, তাও 10,000 বছরের বিচার হবে, 10,000 ইয়ার্স। ইন্টারন্যাশনাল কোর্টে যদি তোমরা বিচারে যাও, তো দেশের বিচার দেশে করে ফেলো, দেরি করো না। কোর্টগুলোকে ঢেলে সাজাও, বিচারপতি নামের যে দালালগুলো বসে আছে, রেট নিয়ে রায় দিয়ে গেছে, এগুলোকে লটকে দাও। দেরি করছো কেন? দেরি করা তো উচিত হচ্ছে না তোমাদের। তারপর দুদক নামের একটা কলঙ্কময় অধ্যায় যে জগৎটা আছে, ওটাকে ধরো। প্রত্যেকটা শালা সবচাইতে বড় ক্রিমিনাল। আমার কাছে কিছু রেকর্ড আছে কোন ডিভিশনে, আমি চিনি কিছুগুলো, ওগুলো কত পয়সা মানিয়েছে আমি জানি। দুদকে এডি ডিডি কী জানি বলে, এরা কী পোস্টে ছিল, আমি কিছুটাকে চিনি, আমি তথ্য দিয়ে দেবো তোমাদেরকে। আছে তো, বড় বড় ক্রিমিনাল আছে সব। তো তোমরা দেরি করো না কিন্তু। আজকে যা দেখছি, আর কিছু যে সুশীল সমাজ, সাংবাদিক ইলিয়াস খুব ভালোভাবে গালি দেয়, আমার সোনা সুশীল সমাজ, ওরা বসে বসে আজকে গবেষণা করছে নিজেদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। হাসিনা কি তবে বাইরে থেকে প্রবাসী সরকার তৈরি করতে পারবেন? এ সমস্ত শুয়োরের বাচ্চারা প্রপোগান্ডা ছড়াবে, বিভ্রান্তি ছড়াবে, মানুষের মনে একটা কিউরিওসিটির জন্ম দেবে, দিয়ে তাদের নিজেদের চ্যানেল করবে, তারা আরও বাড়াবে, তারা সাবস্ক্রাইবার বাড়াবে। এই বদমাস এগুলো, এই জন্য বলছি মিডিয়াটাকে কন্ট্রোল করে নাও, আর একটু লিস্ট করো। এই যে 15 বছর কারা কারা তেল দিয়ে গেছে হাসিনার পাছায় মিডিয়ার নামে, এইগুলোকে ক্লোজ করো, লাইসেন্স ক্যান্সেল করো। এত কিছু দরকার নেই তো বাবা, একটা ছোট্ট দেশ, কটা মিডিয়া লাগে, তাই না? তোমরা দেরি করো না, ভালো থেকো সব।